3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক বেশি পড়াশোনা করছো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি নদ নদী। আমি গতকালকে তোমাদের সামনে আলোচনা করেছিলাম নদ নদীর একটি টার্ম, সেটা হচ্ছে উপনদী এবং শাখা নদী। আজকে নদ নদীর যে বেসিক কনসেপ্ট আছে, এই বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী দুইটি ধারাবাহিক ক্লাসে আমি নদ নদীর যেই উৎপত্তি স্থল এবং মিলিত স্থল, এই জিনিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো সরাসরি চলে যাই আজকের ক্লাসে। দেখো, গতকালকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টি হচ্ছে এই যে এটি উপনদী ও শাখা নদী, অর্থাৎ একটা মূল নদী। এটি মনে করো যে একটি নদী, এটি নদী। যখন এই নদীতে ওপর থেকে অর্থাৎ উজান থেকে কোন নদী এসে মূল নদীতে পতিত হবে, তখন আমরা তাকে বলবো কি উপনদী। অর্থাৎ যেই নদীতে মূল নদীতে জল দিবে তাকে আমরা বলবো উপনদী, এবং মূল নদীর জল নিয়ে যেই নদীর সৃষ্টি হবে সেই নদীকে বলবো শাখা নদী, যেটি আমি গত ক্লাসেই আলোচনা করেছি। এনিওয়ে, আজকে আমাদের আলোচনার এখন বিষয় হচ্ছে আন্তঃসীমান্ত নদী। আমাদের এখন আলোচনার বিষয় এই আন্তঃসীমান্ত নদী, সীমান্তবর্তী নদী এবং বিভক্তকারী নদী। দেখো, আন্তঃসীমান্ত নদী কাকে বলে? অর্থাৎ যেই নদীগুলো এক বা একের অধিক দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করে চলে যাবে তাকে আমরা বলবো আন্তঃসীমান্ত নদী। অর্থাৎ মনে করো এটি বাংলাদেশের সীমানা, এইখানে কোনো নদী উৎপত্তি হয়ে, এটি মনে করো যে বাংলাদেশ, এটি মনে করো ইন্ডিয়া, এইখানে উৎপত্তি হয়ে এই যে রাজনৈতিক সীমানা অতিক্রম করে ভারতে চলে গিয়েছে, একে আমরা বলতে পারি আন্তঃসীমান্ত নদী। এখন চলে আসা যাক সীমান্তবর্তী নদী কাকে বলে। দেখো, এটি বাংলাদেশ, এটি ইন্ডিয়া। এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তের কাছাকাছি নদীর বৈশিষ্ট্য হচ্ছে বয়ে চলা, অর্থাৎ কোন নদী সীমান্ত ঘেঁষে যখন বয়ে চলবে তাকে আমরা বলবো কি সীমান্তবর্তী নদী। অর্থাৎ দেখো তো, সীমান্তবর্তী নদী দুইটি দেশের সীমানাকে ছুঁয়ে বয়ে চলেছে নিশ্চয়, অবশ্যই। তাহলে প্রত্যেকটি সীমান্তবর্তী নদীকে আমরা বলতে পারি আন্তঃসীমান্ত নদী। অর্থাৎ আমরা ছোটবেলায় এরকম একটা টার্ম পড়েছি, প্রতিটি প্রতিটি রাসূলি নবী, কিন্তু প্রতিটি নবী রাসূল নয়। ঠিক তেমনি এইখানে প্রতিটি সীমান্তবর্তী নদী হচ্ছে আন্তঃসীমান্তবর্তী নদী, কিন্তু প্রত্যেকটি আন্তঃসীমান্ত নদী সীমান্তবর্তী নদী নয়। এবার আমরা আসি বিভক্তকারী নদী। দেখো, এটি বাংলাদেশ এবং ভারতের সীমানা, এইখানে যেই নদীটি রয়েছে এই নদী কি করেছে? বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে। এটাকেই বলা হচ্ছে কি বিভক্তকারী নদী। অর্থাৎ যেটাই সীমান্তবর্তী নদী সেটিই বিভক্তকারী নদী। এখন বিষয় হচ্ছে, এখন আমাদের আলোচনার বিষয়, এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশে টোটাল আন্তঃসীমান্তবর্তী বা আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হচ্ছে কয়টি ভাইয়া? 57টি। টোটাল 57টি নদী রয়েছে। অর্থাৎ এটি একের অধিক রাজনৈতিক সীমা অতিক্রম করে গিয়েছে, এরকম নদীর সংখ্যা 57টি। এর মধ্যে বাংলাদেশের সাথে ভারতের আন্তঃসীমান্ত নদী রয়েছে কয়টি? বাংলাদেশ, বিডি প্লাস ইন্ডিয়ার নদী রয়েছে 54টি, এবং বিডি প্লাস মিয়ানমারের নদী রয়েছে 3টি। তাহলে টোটাল এই 57টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এখন আমাদের আলোচনার বিষয়, কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং ভারতে চলে গিয়েছে, চলে গিয়ে আর ফিরে আসেনি, এইরকম একটি ক্লাস আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি বলে দিচ্ছি। দেখো, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে আন্তঃসীমান্ত নদী আছে 54টি, সেখানে বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং ভারতে চলে গিয়েছে এরকম নদীর সংখ্যা 1টি। এবং দেখো, ইন্ডিয়ায় উৎপত্তি লাভ করে বাংলাদেশে চলে এসেছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 53টি। এই 53টি নদীর নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারতে চলে গিয়েছে এরকম নদীর সংখ্যা 1টি, যেটির নাম মনে রাখতে হবে। সেই নদীর নাম হচ্ছে কি ভাইয়া? কুলিক নদী। কুলিক নদী। এইটি মনে রাখা সহজ সহজ টেকনিক। দেখো, যখন আমরা কুলি করে পানি ফেলি, তাহলে নিশ্চয় আমাদের পাশে পানিটা ফেলি, অর্থাৎ আমাদের বাংলাদেশের পাশে কোন দেশ আছে? ভারত আছে। তাহলে আমরা কুলি করে কোথায় ফেলবো? অবশ্যই ভারতে ফেলবো। তাহলে কুলি করে আমরা যখন ফেলে দিই, ওই কুলিকে আমরা নিয়ে আসি না। তাহলে আমরা যখন বলবো বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে চলে গিয়েছে আর ফিরে আসেনি, এরকম নদী কোনটি? অবশ্যই কুলিক নদী, যেটি বাংলাদেশে উৎপত্তি হয়েছে, কুলি করার মতো কি আমরা ফেলে দিয়েছি, সেটি ভারতে চলে গিয়েছে আর ফিরে আসেনি। এবার দেখো, এবার আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে
মিয়ানমারের সাথে, দেখো মিয়ানমার এবং ভারতে, সরি, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে নদী আছে, আন্তঃসীমান্ত নদী আছে 3টি। এর মধ্যে বাংলাদেশে উৎপত্তি লাভ করেছে এবং মিয়ানমারে চলে গিয়েছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 1টি, যার নাম কি? যার নাম হচ্ছে সাঙ্গু। আর মিয়ানমারে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশে চলে এসেছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 2টি। কি কি ভাইয়া? 1 নাম্বার হচ্ছে নাফ নদী আর দ্বিতীয়টি হচ্ছে মাতামুহুরী নদী। তোমরা সবাই একটু দেখে নাও। দেখো কোন কোন বই লিখে আছে এই মাতামুহুরী নদীটি বাংলাদেশের উৎপত্তি, কিন্তু ভাইয়া মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল বান্দরবনের লামার মাইভার পর্বতমালা থেকে। যেই লামার মাইভার পর্বতমালা কোথায় অবস্থিত? মিয়ানমারে অবস্থিত। তাহলে এই 2টি নদী কোথায়? মিয়ানমারে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সাঙ্গু নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে মিয়ানমারে চলে গিয়েছে। তাহলে আমরা এই বিষয়ে ক্লিয়ার হলাম। তাহলে আন্তঃসীমান্ত নদী কয়টা পেলাম? 57টি পেলাম। বাংলাদেশের সাথে ভারতের পেলাম 54টি। বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারতে চলে গিয়েছে 1টি এবং ভারতে উৎপত্তি লাভ করে বাংলাদেশে চলে এসেছে এরকম 53টি। মিয়ানমারের সাথে 3টি, বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারতে চলে গিয়েছে, সরি, মিয়ানমারে চলে গিয়েছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 1টি সাঙ্গু, এবং মিয়ানমারে উৎপত্তি হয়ে বাংলাদেশে এসেছে এরকম নদীর সংখ্যা 2টি, নাফ এবং কি মাতামুহুরী। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক নদী। দেখো আন্তর্জাতিক নদী সম্পর্কে আমাদের কনসেপ্ট থাকলেও, আমরা জানলেও এই সম্পর্কে আমরা ব্যাখ্যা দিতে পারি না। আন্তর্জাতিক নদীর ব্যাখ্যাটা আজকে শুনে নাও। দেখো, যখন এর আগে আমি বলেছি প্রত্যেকটি আন্তঃসীমান্ত নদী হচ্ছে কি আন্তর্জাতিক নদী, কিন্তু এখানে শর্ত আছে, 2টি শর্ত ফুলফিল করলে সেটি আন্তর্জাতিক নদী হবে। আমাদের দেশে দেখো পদ্মা, মেঘনা, যমুনা অনেক নদী আছে, সেই নদীগুলো কি একের অধিক সীমান্ত পাড়ি দিয়েছে, তাহলে আমরা সেগুলোকে কি আন্তর্জাতিক নদী বলতে পারবো? কখনোই বলতে পারবো না। অর্থাৎ মনে করো এইখানে বাংলাদেশ ভারতের সীমান্ত, অর্থাৎ আন্তর্জাতিক নদী হওয়ার শর্ত হচ্ছে যেই নদীগুলো একের অধিক দেশের সীমান্ত পাড়ি দিবে, এবং যেই দেশের সীমান্ত পাড়ি দিবে ওই দেশের প্রধান নদী হতে হবে। অর্থাৎ ওই নদীকে কেন্দ্র করে কি হবে? ওই নদীকে কেন্দ্র করে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করবে। তাহলে আমরা সেটাকে বলতে পারবো কি আন্তর্জাতিক নদী। তাহলে আমরা এখন খেয়াল করি, দেখো তো বাংলাদেশে অনেক নদী আছে, যেমন ভারত থেকে বরাক নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করলো কি? মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী, কিন্তু মেঘনা নদী আন্তর্জাতিক নদী নয়। কেন? মেঘনা নদী ভারতের প্রধান নদী না। ঠিক তেমনি ভাবে তোমার আরো যে কর্ণফুলী, তিস্তা, এগুলো কি ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে এসেছে, অর্থাৎ আন্তর্জাতিক নদী আমরা যদি বলতে চাই, কিন্তু বলতে পারবো না। আসলে এই নদীগুলো কি প্রধান নদী নয়, ভারত এবং বাংলাদেশের প্রধান নদী নয়। তাহলে কোন নদী ভাইয়া? অনেক বইয়ে তোমার কনফিউশন আছে, ব্রহ্মপুত্র এবং পদ্মা নাম লেখা আছে। তাহলে ব্রহ্মপুত্র এবং পদ্মা আর মধ্যে পদ্মায় হবে, অর্থাৎ আন্তর্জাতিক নদীর সংখ্যা 1টি, সেটি হচ্ছে কি পদ্মা। এটি বাংলাদেশ যদি আমরা মনে করি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াতে গঙ্গা নাম ধারণ করে বাংলাদেশে যখন প্রবেশ করেছে সেটি কি হয়েছে? সেটি হয়েছে পদ্মা। এই পদ্মা বাংলাদেশের প্রধান নদী, গঙ্গাও ভারতের প্রধান নদী। অর্থাৎ এই নদীকে কেন্দ্র করে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করে। তাহলে আমরা বলতে পারি পদ্মাই হচ্ছে কি একমাত্র আন্তর্জাতিক নদী, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে পদ্মা। তাহলে আজকের পর থেকে যদি আন্তর্জাতিক নদী নিয়ে কোনো ব্যাখ্যা তোমাদের কাছে চাওয়া হয়, আই বিলিভ তোমরা এই ব্যাখ্যা দিতে পারবে। এনিওয়ে, দেখো গত কয়েকদিন আগে ফাহিম এই নদীর ক্লাস নিচ্ছিল, তো সেইখানে ফাহিম একটা কথা বলেছিল যে আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, সমাজ বিজ্ঞান, অনেক কিছুই পড়ি, যেগুলো ওর প্রয়োগ আমরা বাস্তবিক জীবনে দেখতে পাই না। কিন্তু সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যেটি আমরা বাস্তবিক জীবনে সবসময় কি এর অর্থ খুঁজে পাই, প্রয়োগ খুঁজে পাই। তুমি ম্যাথের কথা যদি চিন্তা করো, আমরা কত বীজগণিত করতেছি, এইগুলো আসলে আমাদের জীবনে কতটুকু বাস্তবিক ভাবে আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি জিনিসকে আমরা রিলেট করতে পারি। এই জন্য সাধারণ জ্ঞান খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের আলোচনার বিষয় এখন আমাদের আলোচনার বিষয় নদী শিকস্তি ও নদী পয়স্তি। দেখো নদী শিকস্তি, নদী পয়স্তি কি? এই যে এইটি হচ্ছে একটি নদী,
এই নদী যখন বয়ে চলেছে, এই নদীর আশেপাশে কি থাকে ভাইয়া? নদীর আশেপাশে থাকে বিভিন্ন বসতি। যখন নদীর স্রোতের কারণে এই বসতিগুলো নদীর মাঝে বিলীন হয়ে যায়, তখন তাকে বলা হয় কি? নদী শিকস্তি। আর যখন নদীর মধ্যে এই জনপদগুলো বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হওয়ার পরবর্তীতে নদীতে অনেক সময় চর জেগে যায়, এই চর জেগে ওঠাকে বলা হয় কি? নদী পয়স্তি। এই যে দুইটি টার্ম, নদী শিকস্তি কি? নদীর মাঝে বিলীন হয়ে যাওয়াকে, জনপদকে বিলীন হয়ে যাওয়াকে বলা হয় নদী শিকস্তি। এবং পয়স্তি কি? যখন ওই নদীর মাঝে চর জেগে উঠবে তখন তাকে কি বলা হবে? নদী পয়স্তি। এরপরে দেখো নদ নদী। এখন আমাদের আলোচনার বিষয় নদ নদী। দেখো নদ নদী একটি গ্রামাটিক্যাল টার্ম, অর্থাৎ দেখো নদ নদী আকার ইকারের পার্থক্যের জন্য আমরা নদ নদীকে বলতে পারি। যেমন নদী, এটি একটি স্ত্রীবাচক টার্ম, অর্থাৎ দেখো প্রত্যেকটি নদীর শেষেই আকার যখন আমাদের দেখতে পাবো তখন সেটাকে বলা হবে নদী, এবং যেগুলোতে আকার নাই সেগুলোকে বলা হবে নদ। যেমন দেখো কুমার, পশুর, টাঙ্গন, কপোতাক্ষ, এইগুলো পুরুষবাচক, অর্থাৎ এইগুলো শেষে দেখো স্বভাবতই আকার নাই, এগুলো হচ্ছে নদ। আবার দেখো নদী, নদীর ক্ষেত্রে আকার আমরা পাচ্ছি কিভাবে? দেখো পদ্মা, মেঘনা, যমুনা, করতোয়া, এগুলো শেষে আকার আছে, তো এইগুলো নদী। ঠিক আছে, তাহলে আমরা আজকের আলোচনার মাধ্যমে নদ নদীর যে কনসেপ্ট ছিল, এই বেসিক কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার তথ্য পেলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি নদ নদীর উৎপত্তি স্থল এবং নদ নদীর মিলিত স্থলগুলো তোমাদের সামনে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক বেশি পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।